ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এসেছিল আমাদের একজন ক্লায়েন্ট, যিনি এসে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, স্যার একজন ভালো সেবি রেজিস্টার্ড বাস্তব অ্যাডভাইজারের খোঁজ। আজ আপনি যে সত্যটা শুনবেন, এটা শুনলে মাথা ঘুরে যাবে। কারণ আজকাল শুধুই একটা লাইন, আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার, ব্যবহার করে বাংলার হাজারো মানুষকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। আপনি যদি বিনিয়োগ করেন তাহলে এই ভিডিও আপনার জীবন বাঁচাতে পারে। আজকের এই গল্পের মধ্যে সত্যিকারের বাস্তব গল্প বলবো বিমল বাবুর। সেখানেই শেষ নয়, রিয়েল লাইফ ফ্রড কেস সারা ভারত জুড়ে তার উদাহরণ দেব। রিয়েল লাইফ ফ্রড কেস কেরালাতে ঘটেছে, সেটা নিয়ে বলবো। সেখানে শেষ নয়, ওয়েস্ট বেঙ্গলে ঘটেছে রিয়েল লাইফ এই সেবি রেজিস্টার্ড নিয়ে, সেটা বলবো। সেবি রেজিস্ট্রেশন মানে কি, অধিকার কি রয়েছে, সেটা নিয়ে বলবো। এনআইএসএম পাস করে অনেকে সেবি রেজিস্টার্ড বলে দাবি করছে, দুটো যে এক নয় সেটা বলবো। কিভাবে 30 সেকেন্ডের মধ্যে ভেরিফাই করতে পারবেন যে তিনি রেজিস্টার্ড অ্যাডভাইজার কিনা, সেটা বলবো। রেজিস্টার্ড ইনভেস্টর অ্যাডভাইজার, ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার আর রিসার্চ অ্যানালিস্ট দুজনের পার্থক্য কি, এদের ফারাকটা কি রয়েছে, সেটা বলবো। সব কিছু বলার কারণটা রয়েছে, উদ্দেশ্যটা একটাই, যে অনেকে এরকম প্রশ্ন করছেন যে আমি ইনভেস্টমেন্ট করতে চাইছি একেবারে নিরপরাধ মানুষ সাথে, কীভাবে কোনটা করলে ভালো হয়, সেবি রেজিস্টার্ডে তাহলে ইনভেস্ট করি। কিন্তু সেবি রেজিস্টার্ড বলে যারা দাঁড়িয়ে রয়েছে তারা যে সত্যি রেজিস্টার্ড কি না, সেটা কিন্তু অনেক বড় মারাত্মক প্রশ্ন। এই প্রশ্নের শুরু করেছিল বিমল বাবু। 61 বছর বয়স, রিটায়ার করেছে। এই মুহূর্তে সে ভাবছিল যে টাকাগুলো কোথায় রাখলে ভালো হয়, কারণ মেয়ের বিয়ে সামনে রয়েছে, ছেলের ভবিষ্যৎ রয়েছে, তা পড়াশুনো রয়েছে, কি করা যায়, অবসর জীবনে একটু স্বস্তির শ্বাস কোথায় পাওয়া যেতে পারে। এই সময়ই ওনার অফিসে অল্প বয়সী বিমলবাবুর বন্ধু বলা যেতে পারে রতনবাবু, সে রতনবাবু বলল যে একটা কাজ করতে পারেন আপনি বিমলদা, একটা কাজ করুন, সেবি রেজিস্টার্ড যারা রয়েছে না তাদের সঙ্গে কথা বলুন, কারণ সেবি রেজিস্টার্ডটাই সঠিকভাবে আপনার খবর দিতে পারবে কি হবে কি হবে না, কোথায় রাখলে সবথেকে ভালো, কারণ সরকার ওদেরকে কিন্তু দায়িত্ব দিয়েছে কাজটা করার জন্য। আপনার টাকাটা নিরাপদ হবে না, টাকাটা সরকার এখানে দেখছে তো সবসময়, কোনো চিন্তা নেই। বিমলবাবু খুঁজে বেড়ালেন এবং অবশেষে চট করে হঠাৎ পেয়ে গেলেন একটা মেসেজ এলো তার কাছে। সেখানে লিখছে যে, মানে ফেসবুকেই পেয়েছিল মেসেজটা, যে আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার। সেই কথা মতো বিমলবাবু একদিন দেখা করলেন সেই সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের সঙ্গে। তার কথা মতো তার কাছে 30 লক্ষ টাকা ছিল, পুরোটাই তিনি রেখে দিলেন এবং সেবি রেজিস্টার্ড বলেছিল গ্যারান্টেড রিটার্ন দেবো 30%, একদম সেফ। এইসব কথাগুলোতে ফেসে গেছিলেন এবং ফেসে গেছিলেন তখন বোঝেননি, তাহলে তো তিনি ইনভেস্ট করতেই না, পরে বুঝলেন, অনেক অনেক পরে। কারণ যখন উনি একসময় জানতে চাইলেন ওই রতনবাবুর কাছ থেকে যে দেখুন সেবি রেজিস্টার্ড হলো কিনা বোঝা যাবে কি করে, তার একটা সেবি সার্টিফিকেট থাকবে। সেই শুনে একবার উনি সাহস করে ফোন করে বলেছিলেন যে স্যার আমি তো ইনভেস্ট করছি, আমি আপনার কথা শুনে ইনভেস্ট করেও ফেলেছি, আমাকে শুধু একটু আপনাদের সেবি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেবেন, আর আপনার নাম্বারটা আপনি যদি বলেন রেজিস্ট্রেশন নাম্বারটা তাহলে খুব ভালো হয়। তার উত্তরে হোয়াটসঅ্যাপে ওই লোকটা দুটো সার্টিফিকেট পাঠিয়েছিল, একটা নকল সেবি সার্টিফিকেট আর একটা হচ্ছে ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার। বিমলবাবু ভরসা করলেন, টাকাটা পাঠালেন। 3 মাস পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্লক হয়ে গেল, ফেসবুক আইডি ডিলিট হয়ে গেল, লোকটা বেমালুম গায়েব হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে 30 লক্ষ টাকাও চলে গেল। বিমলবাবুর আজও ঘুম আসে না, কারণ যেটা তিনি বিশ্বাস করেছিলেন সেই সেবি নাম্বার আসলে অস্তিত্বই ছিল না। ভাবছেন এ শুধু একজনের ঘটনা? না, এটা এখন একটা মহামারী। আমি উদাহরণ দিচ্ছি, সারা ভারত জুড়ে কীরকমভাবে হয়ে চলেছে। মহারাষ্ট্রে একটা টেলিগ্রাম চ্যানেলে লিখত, আমরা সেবি রেজিস্টার্ড, গ্যারান্টেড 30% রিটার্ন। 400 জনের বেশি মানুষ টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু পরে সেবি অফিসিয়ালি ঘোষণা করলো রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোটাই ভুয়ো। চ্যানেল রাতারাতি বন্ধ হয়ে গেল আর মানুষ তাদের সব সঞ্চয় হারালো। এখানে শেষ নয়, এবারে রিয়েল লাইফ দ্বিতীয় ঘটনা বলি। কেরালায় একজন নিজেকে বলতো সেবি রেজিস্টার্ড পোর্টফোলিও ম্যানেজার, বয়স্ক পেনশনভোগীদের টার্গেট করত। 70 জনের বেশি মানুষ তাকে লাইফ সেভিংস দিয়ে দিলেন, সব টাকা অন্ধের মতো বিশ্বাস করলেন তাকে। সেবি রেজিস্টার্ড তো সরকারের, এটা
বেসরকারি তো নয়, বেসরকারিতে অনেক ভুয়া থাকতে পারে, বেসরকারিতে অনেক ঝামেলা থাকতে পারে, বেসরকারিতে ফ্রড হয়, কিন্তু সরকারি সেবি তো। লোকটার কোনো সেবি লাইসেন্সই ছিল না, শুধু সেবি নামটা ব্যবহার করেই সম্পূর্ণ জীবন সঞ্চয় লুটে নিয়েছে। এখানে শেষ নয় স্যার, এরপরে বলি ফ্রড কেস নাম্বার 3। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ঘটেছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে এক ব্যক্তি অন্য একজনের সেবি রেজিস্ট্রেশন নাম্বার চুরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতো। ভাবতে পারেন, সেবি রেজিস্ট্রেশন নাম্বারও চুরি করেছে। মানুষ ভাবতো নম্বর আছে মানে নিশ্চয়ই আসল, কিন্তু সেবি জানালো এটা হলো রেজিস্ট্রেশন মিসইউজ, একটা অপরাধ। প্রশ্ন এবারে আসে, তাহলে সেবি রেজিস্ট্রেশন আসলে কি? সেবি রেজিস্ট্রেশন মানে একজন অ্যাডভাইজার সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত, তাদেরকে NISM XA এবং XP পরীক্ষায় পাশ করতে হয়, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা লাগে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, ইয়ারলি অডিট হয়, রুলস ভাঙলে লাইসেন্স কেড়ে নেওয়া হয়, এবং সবশেষে তাদের একটা অফিসিয়াল সেবি লাইসেন্স নাম্বার দেওয়া হয়, যা সেবির ওয়েবসাইটে দেখা যায়। এবার একটা প্রশ্ন আসে অনেক জায়গাতেই, অনেকে NISM পাস করে বলে সেবি রেজিস্টার্ড বলে দাবি করে। দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে বন্ধুরা, সেটা একটু জানতে হবে। দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, NISM সার্টিফিকেট দেয়, কিন্তু লাইসেন্স কিন্তু NISM দেয় না। অনেকে NISM সার্টি দেখিয়ে বলে দাদা আমি সেবি রেজিস্টার্ড, এটা পুরোটাই ভুল। NISM পাস মানে জ্ঞান আছে, কিন্তু সেবি রিয়া বলে এটাকে, আর IA লাইসেন্স আইনগত অনুমতি এবং দায়িত্ব দেয়, দুটো এক নয়। NISM থাকলেই কেউ ক্লায়েন্টের টাকা পরিচালনা করতে পারে না। এবারে আসবো 30 সেকেন্ডে কিভাবে ভেরিফাই করবেন। নিজেকে বাঁচাতে গেলে এইটুকু চেক কিন্তু করতেই হবে বন্ধুরা। একটা কাজ করুন, গুগলে গিয়ে লিখুন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লিস্ট। সেখান থেকে সেবি অফিসিয়াল ওয়েবসাইট খুলুন, সেখানে গিয়ে অ্যাডভাইজারের নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করুন। দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, ভ্যালিডিটি, অফিসার ডেট, ফোন, ইমেল, স্ট্যাটাস, অ্যাক্টিভ কিংবা সাসপেন্ডেড সব কিছু চলে আসবে। যদি নাম না আসে, ব্যক্তি সেবি রেজিস্টার্ড নয়। স্ট্যাটাস সাসপেন্ডেড, সরে যান। PDF দেখে বিশ্বাস করবেন না, ইউটিউব দেখে বিশ্বাস করবেন না, হোয়াটসঅ্যাপ দেখে বিশ্বাস করবেন না। আজকাল এই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেক জায়গায় ভুয়ো অ্যাডভাইসার ভিড় করে আছে। মনে রাখবেন, সেবি কেউ গ্যারান্টেড রিটার্ন দেয় না। সেবি অ্যাডভাইজার কখনো কুইক টিপস দেয় না। সেবি অ্যাডভাইজার কখনো টেলিগ্রাম গ্রুপ চালায় না। এক্সেস প্রফিট প্রমিস 100% স্ক্যাম। আপনার টাকা, আপনার বয়স, আপনার পরিবার একটা ভুল বিশ্বাসে নষ্ট হয়ে যেতে পারে। বিমলবাবুর 30 লক্ষ টাকা আর ফিরবে না, কিন্তু আপনি যদি সচেতন হন, তাহলে আপনার পরিশ্রমের টাকা, আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তা সবই বেঁচে যাবে। সতর্ক বিনিয়োগ করুন, সুরক্ষিত থাকুন। কোশ্চেন, রিয়া আর একটার সঙ্গে হচ্ছে RA, এই দুটোর পার্থক্যটা কি? এটা কিন্তু জানা জরুরি সাধারণ মানুষদেরও, কারণ যখনই আমাদেরকে বলা হয়, আমরা সাধারণ মানুষ হিসেবে যখন যাই যে যে স্যার আমি ইনভেস্ট করতে চাইছি, তাহলে তখন এই প্রশ্নটার অধিকার আমাদের থাকে যে স্যার আপনি কি RIA না RA, এটা একটু জেনে নেওয়া। সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার আমরা জানলাম, এবারে জানলাম জেনুইন উনি অ্যাডভাইজার, এবারে জানবো আমরা RIA না RA। ছোট ছোট বিষয়গুলো খুব ইন্টারেস্টিং জেনে নেওয়া দরকার। এক্সামের ব্যাপার, যেখানে এক্সাম হয়, এক্সামটা কন্ডাক্ট করে এটা হচ্ছে NISM। তার মানে এই এক্সামটা ওনাদেরকে পাস হতে হচ্ছে, এবং এর সঙ্গে প্রচুর বিষয়কে কিন্তু নিয়ে একটা বিরাট বড় কাজ চলে, কর্মযোগ্য বলা যেতে পারে। অর্থাৎ এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, দুটো শব্দ, একটা RA আর একটা RIA। RIA হচ্ছে সব থেকে বড়, মোস্ট কমপ্লিকেটেড, সেখানে রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বলা হয় এদেরকে। আর দ্বিতীয়ত যারা রয়েছেন এরাও যথেষ্ট যোগ্য এবং খুব শ্রদ্ধেয় থাকে, এরা হচ্ছে রিসার্চ অ্যানালিস্ট। মানে রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এরা পার্সোনাল অ্যাডভাইজের কাজগুলো করতে পারে, আর রিসার্চ অ্যানালিস্ট যারা থাকে তারা কি করে, তারা স্টক রিলেটেড সমস্ত কিছু রিসার্চ, মার্কেট রিসার্চ রিলেটেড সমস্ত কিছু এইগুলো নিয়ে অ্যাডভাইস করতে পারে। তাহলে ছোট করে যদি জানি, NISM, এই NISM এক্সামের জন্য এখানে XA
আর এক্স বি, এই দুটো পরীক্ষাকে কিন্তু পাশ করতে হয়। এই দুটো পরীক্ষা পাশ করলে তবে কিন্তু সে রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হওয়ার জন্য আবেদন করতে পারে। হয়ে গেল না, আবেদন করতে পারে। কারণ এর মাঝখানে বলেছি এনআইএসএম পাশ করা মানে কিন্তু লাইসেন্স পাওয়া না, সার্টিফিকেট পাওয়া। অফকোর্স সার্টিফাইড তুমি, কিন্তু তার মানে তুমি অ্যাডভাইজার নও। আর দ্বিতীয়ত ক্ষেত্রে যে ব্যাপারটা থাকছে সেখানে হচ্ছে এক্স ভি দিয়ে রিসার্চ অ্যানালিসিসের জন্য অ্যাপ্লাই করা যায়, এবং পাশ করলে সে কিন্তু তখন সে সেবি রেজিস্টার্স, তাকে বলবো আমরা রিসার্চ অ্যানালিসিসের কাজগুলো করতে পারে। তাহলে দুটো বোঝা গেল। এবার আসছি লাইসেন্স। এই লাইসেন্স দেখে কি করে বুঝবেন যে উনি RIA না RA, এটা ফার্স্টে বুঝে নিতে হবে। যদি আমি দেখি যে লাইসেন্সের সঙ্গে রয়ে গেছে INA, অর্থাৎ কোনো একটা নাম্বার দেওয়ার পরে INA, তারপরে 000, তারপরে সেই নাম্বারটা দেওয়া, সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাবেন সেটা ইনি হচ্ছেন RIA, অর্থাৎ ইনি রিয়া, অর্থাৎ ইনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রিসার্চ। আর সেকেন্ড ওয়ান যিনি রয়েছেন, অর্থাৎ এনার ক্ষেত্রে INA, আর এনাদের ক্ষেত্রে রয়েছেন INH। এই দুটো দেখে নিতে হবে, হয়ে গেল এটা। তৃতীয়বার কাজের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এটা সেবি থেকে তৈরি করা যে লিস্টটা রয়েছে, সেখানে হচ্ছে সহজভাবে বলতে গেলে পার্সোনাল অ্যাডভাইজারি ব্যাপারগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছে RIA। আর যদি আমি এর ক্ষেত্রে বলি, সেখানে আমরা বলবো রিসার্চ অ্যানালিস্ট, এই হিসেবে কিন্তু কাজ করতে পারছে। বোঝা গেল দুটো অ্যাডভাইস করতে পারে। এক্ষেত্রে কাকে অ্যাডভাইস মানে ইনি হচ্ছে ইন্ডিভিজুয়াল, যে কোনো মানুষকে, শুরুতেই যেমন বলছিলাম রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে ইনি। আর ইনি হচ্ছে মার্কেট রিলেটেড কাজকর্মগুলো করতে পারে। মার্কেট রিলেটেড কাজ বলতে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন, রিসার্চ, কোনো স্টক নিয়ে অ্যানালিসিস, স্টকের ডিটেলস জানানো, স্টকটার মধ্যে কি ধরনের যে সিচুয়েশন দাঁড়াচ্ছে এখন, এই ধরনের সমস্ত কিছু কিন্তু উনি বলতে পারেন। পাবলিকলি রিসার্চ করার কাজ ক্ষমতা এনাদের দেওয়া আছে। ইন্টারেস্টিং, প্রফিট গ্যারান্টি আমাদের গল্পে যে ছিল 30% গ্যারান্টি, 20% গ্যারান্টি, সেটা কিন্তু কারোর ক্ষেত্রেই নেই। কখন সেবি কিছু রেগুলেশন বেঁধে দিয়েছেন, সেই রেগুলেশনের মধ্যে থেকে প্রত্যেকে কাজ করতে হবে। তুমি যদি RIA হও বা RA হও, তোমার জন্য আরও কঠোর ব্যবস্থা নিয়ম রয়েছে। যদি সেটা না হও সেক্ষেত্রে ব্যবস্থা রয়েছে। যদি তুমি RIA হও বা RA হও, তোমাকে কিছু বাইন্ডিং রয়েছে, ডিসক্লোজার কিছু রয়েছে, তোমাকে নিয়ম কানুন মানতে হবে। প্রতি 3 বছর অন্তর রিনিউ করতে হবে, তোমাকে এক্সাম রিনিউ, এবং তোমাকে সার্টিফিকেট জমা করতে হবে, তোমাকে ডিটেলস কাগজপত্র রেডি করতে হবে। অনেক সময় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট একটা সেন্ট্রালাইজ একটা কন্ট্রোল রাখতে চাইছে। আজকের মতো শেষ হচ্ছে বিনিয়োগের ডায়েরি পর্ব 26, এখানে শেষ হলো।